এক অভিশপ্ত বাড়ি, যেখানে থাকা মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। হ্যাঁ, আজকে এমন এক ভয়ঙ্কর ঘটনা আপনাদের বলবো বন্ধুরা, যে ঘটনা শুনলে আপনারা সবাই শিউরে উঠবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। বাড়িটি অবস্থিত হুগলিতে, কিন্তু সেই বাড়িতে যা ঘটেছিল সে ঘটনা সত্যি কল্পনারও বাইরে। সেই বাড়ির ঘটনা ছিল বহু বছর আগের। কি করে আর কি সেই বাড়িটা অভিশপ্ত হয়ে গেল, সেই বাড়িটা ভুতুড়ে বাড়ি হয়ে গেল, সেই ঘটনাই আজকে আপনাদের বলবো। ঘটনার শুরু কোথা থেকে হয়েছিল প্রথমে বলি। একজন মহিলার 3 ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। ছেলেটি ছোট এবং 2 মেয়ে হলো বড়। বড় মেয়ে সে কিন্তু আগের সংসারের। এবার একটু বলি, এই যে মহিলাটি না, তার বিয়ে হয় এমন একজন পুরুষের সঙ্গে যার অলরেডি একটা মেয়ে রয়েছে, কিন্তু তার স্ত্রী রোগে ভুগে মারা গিয়েছিল। মেয়েটির বয়স কিন্তু তখন খুবই ছোট, ওই 3 থেকে 4 বছর মতো হবে। তখন কিন্তু সেই ভদ্রলোক আবার বিয়ে করে, আর তারপর এই মহিলাকে মানে এই কাকিমাকে বিয়ে করে নিয়ে আসে আর কি। আর তারপরে তার আবার 2টো সন্তান হয়। প্রথমে 1.5 বছরের মধ্যে একটা মেয়ে সন্তান হয়, তার প্রায় 2-2.5 বছর পরে একটা ছেলে সন্তান হয়। তাহলে মোটমাট তাদের কিন্তু 3 ছেলে মেয়ে। সবাইকে নিয়ে তারা খুব ভালো ছিল, সবাই বড় হলো। মেয়েটির বয়স মানে বড় মেয়েটির বয়স তখন ওই 23 থেকে 24 বছর, ছোট মেয়েটির বয়স তখন 19-20 বছর, 19 বছর মানে এরকম আর কি। বড় মেয়ের গায়ের রং ছিল একটু চাপা, কিন্তু দেখতে খুব সুন্দর। আর ছোট মেয়ের গায়ের রং ছিল খুবই ফর্সা, সেও দেখতে সুন্দর। যেহেতু আগে বড় মেয়ের বিয়ে দেবে, তো সেইভাবেই আর কি সম্বন্ধ দেখা শুরু হয়। তো একজন ঘটক হুগলির একটা বড় বাড়ি থেকে, মানে অনেক সম্পত্তিওয়ালা একটা বাড়ি, মানে ব্যবসাদার ফ্যামিলি আর কি। তো যখন সেই বাড়ি থেকে সম্বন্ধ দেখতে আসে বড় মেয়ের জন্য, তখন কিন্তু তার বাবা বারবার করে বারণ করে দিয়েছিল তার স্ত্রীকে, ছোট মেয়েকে কিন্তু বের করবে না। ছোট মেয়ে কিন্তু খুব মানে ছোট নয়, আর যেহেতু অনেক বছর আগে, তো আগেকার দিনে কি হতো বলুন তো, মানে একটা মেয়েকে দেখতে আসতো, যদি মেয়েটাকে পছন্দ না হতো বা ধরুন তার থেকে সুন্দরী মেয়ে সেই বাড়িতে আছে, সে ছোট হোক বা বড় হোক, তাকে পছন্দ হয়ে যেত আর তারা সেইভাবে সম্বন্ধ করে চলে যেত আর কি। অবশ্যই এটা আগেকার দিনে বলা ভুল, এখনো হয়তো এরকম হয়। তো এর আগেও 1-2বার এরকম হয়েছে, মানে বড় মেয়েকে দেখতে সুন্দর, কিন্তু ওই যে বলে না, গায়ের রং ফর্সা হলেই নাকি দেখতে সুন্দর হয়, এখনো তো অনেকেই এটা ভাবে। আর তাই এর আগে 2বার সম্বন্ধ এসেছিল, কিন্তু ছোট মেয়েকে দেখে তাদের পছন্দ হয়ে গেছে, কারণ তার গায়ের রং ধবধবে ফর্সা, আর বড় মেয়ের গায়ের রং তুলনামূলক অনেকটাই চাপা। কিন্তু তার মুখশ্রী, তার গঠন কেউ দেখতো না, তার গুণ কেউ দেখতো না। তো সেইভাবে তার বাবা বুঝতে পেরেছে যে না, যদি ছোট মেয়ের সামনে আসে তাহলে হয়তো এই সম্বন্ধটাও ভেঙে যাবে, হয়তো ছোট মেয়েকে পছন্দ হয়ে যাবে। কিন্তু তিনি কোনো মতেই তার বড় মেয়েকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে না বিয়ে দেবেন না। তিনি তার বড় মেয়েকে খুব ভালোবাসেন, আর সত্যি বলতে বড় মেয়ের জন্য তো তিনি বিয়ে করেছিলেন। তারপরে তার ছেলে মেয়ে হয়েছে, তাদেরও তিনি ভালোবাসেন, কিন্তু বড় মেয়ের ভালোবাসাটা সব থেকে আলাদা। তো সেইভাবে সেখানে সম্বন্ধ হয়ে যায় এবং তাদেরও পছন্দ হয়। আর সত্যি বলতে বড় মেয়ে কিন্তু গায়ের রং চাপা মানে তেমনও চাপা নয়, শ্যামলা বলা যায় বা শ্যামলা থেকে উজ্জ্বলও বলা যায়। মোটামুটি সে কিন্তু দেখতে সুন্দর, তাকে ওই বাড়ির সকলেরই পছন্দ হয়ে যায়। আর সেই সময়, অনেক আগের ঘটনা কিন্তু এটা, আর সেই সময় কিন্তু সেই বড় মেয়ে বিএ পাশ করা ছিল, আর ছোট মেয়ে তখন কলেজে পড়ছে। তো সেখানেই মেয়েটার মোটামুটি করে বিয়ে হয়, খুব খারাপভাবেও বিয়ে হয়নি, কারণ তার বাবা অবস্থাপন্ন ঘরের মানুষ না হলেও অনেক পরিশ্রম করতেন এবং 2 মেয়ের জন্য অনেক কিছুই গুছিয়েছিলেন। বড় মেয়েকে তো বিয়ে দিলেন, কিন্তু বউ ভাতের দিন তারা ছোট মেয়েটাকে দেখতে পেল। তারা সেই সময় কি ভেবেছিল কেউ জানতো না, কারণ তারা কোনো কিছুই প্রকাশ করেনি। তারপরে বড় মেয়েটাকে তারা ভালো রাখতে শুরু করলো, মানে শ্বশুর বাড়িতে, হুগলির সেই বড় বাড়িতে। একটা বিষয়ে ওই বড় মেয়েটি নাকি খুব ভালো লাগতো, যে ওই বাড়ি আরও কিন্তু বউ আছে, তারা কিন্তু প্রত্যেকেই বেশিরভাগই এরকম মধ্যবিত্ত গরিব ফ্যামিলি থেকে নাকি এসেছে। তো ওই বাড়ির যে বয়স্ক মানুষ, তার কথা হলো, মানে বয়স্ক যে ঠাকুমা আর কি, তার কথা ছিল যে আমরা এই বাড়ির বউ নিয়ে আসবো গরিব ফ্যামিলি থেকে, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, তাহলে তারা সংসার করতে পারবে। অনেক মানুষের তো ভিন্ন মতামত থাকে, তো তারও ওরকম ছিল, আর তার কথাই সবাই মেনে চলেছিল। তাই সেই বড় মেয়ে সেখানে যাওয়ার পর দেখতে পেরেছে যে অন্যান্য ভাইয়েরা কিন্তু তাদের শ্বশুর বাড়িতে তারা যায় না, যেহেতু গরিব মধ্যবিত্ত, তাদের থেকে অনেকটাই নিম্ন স্থানে নাকি তারা বিলং করছে, তাই সেই বাড়িতে তারা যায় না। কিন্তু বিয়ের পরপরই তার হাজবেন্ড কিন্তু তাকে নিয়ে
প্রায়শই তার বাবার বাড়িতে আসে, অনেক সময় কাটায়, অনেক রাত্রে থাকে এবং সে লক্ষ্য করেছে তার ছোট ভাই এবং তার যে বোন রয়েছে তাদের সঙ্গে না খুব ভালো কথা বলে, তাদের জন্য অনেক গিফট নিয়ে আসে, মানে খুব ফ্র্যাঙ্কলি সবার সাথে কথা বলে, বিশেষ করে তার বোনের সঙ্গে আর কি। তোর তো ভালোই লাগে যে যেখানে অন্যান্য দেওররা, অন্যান্য ভাসুররা তাদের শ্বশুর বাড়ি যায় না, কখনোই বলতে গেলে যায় না, পাড়াও দেয় না শ্বশুর বাড়িতে, আর সেখানে তার হাজবেন্ড বারংবার তার শ্বশুর বাড়িতে যায়, সপ্তাহে হয়তো 2-3বারও এরকম হয়ে যায় যে সময় পেলেই চলে যেত শ্বশুর বাড়িতে। মেয়েটি তো এগুলো পজিটিভলি নিত, খুব ভালোভাবেই নিত, খুশি হতো। দেখতে দেখতে একটা বছর কেটে যায়, কিন্তু তারপর থেকে শুরু হয় অপমান। তারপর থেকে কিন্তু ভালোবাসা কোথায় যেন উবে যায়, কারণ বড় মেয়ের যে হাজবেন্ড সে কিন্তু তার ওয়াইফকে মানে বড় মেয়েকে সব সময় অপমান করতে থাকে, এটা শোনাতে থাকে তোমার থেকে তোমার বোন দেখতে অনেক সুন্দরী। প্রথম প্রথম এয়ারকির ছলে বলতো যে যদি তোমার ছোট বোনকে আগে দেখতাম, মানে শালিকে আগে দেখতাম, তাহলে ওকেই বিয়ে করে নিয়ে আসতাম, ওই যে কথায় বলে না শালি হলো আধি ঘরওয়ালি। তখনও কিন্তু সেই মেয়েটি ইয়ার্কির ছলে এবং হেসেই এই কথাগুলোকে নিত। হয়তো মাঝে মাঝে কষ্ট পেত, কারণ এর আগে 2-3টে সম্বন্ধ কিন্তু তার বোনের জন্য ভেঙে গেছে, কারণ তার যে সৎ মা, তাকে সে সৎ মা বলে ভাবে না, মা বলেই নাকি ভাবতো, সেই মা নাকি যখন সম্বন্ধ দেখতে আসতো না ওর, তখন ছোট মেয়েকে আগে নিয়ে আসতো, চা দেওয়ার হলে ওকে দিয়ে দেওয়াতো, আর ওরা ভাবতো এই হলো আসলে পাত্রী। কিন্তু যখন দেখতো ওই মেয়েটিকে, তখন হয়তো ওদের পছন্দ হতো না, সুন্দরী হলেও, কারণ এই মেয়ের গায়ের রং ফর্সা, আর এই মেয়ে এই ফর্সা মেয়েটির থেকে অনেকটাই চাপা। এইভাবে প্রথম প্রথম চলতো, কিন্তু আস্তে আস্তে সেই ইয়ার্কিগুলো না রাগে পরিণত হতে লাগলো তার হাজবেন্ডের। মাঝে মাঝে রেগে বলতো। এমনও অনেক হয়েছে যে সেই বাড়িতে, মানে হুগলির বাড়িতে অনেক তো বড় বড় অনুষ্ঠান হয়, অনেক বড় বড়, মানে সেই সময়ও পার্টিও হতো, কলকাতা থেকেও নাকি ওখানে যেত, অনেক বড় বড় ব্যবসাদাররা যেত, পার্টি হতো। তো সেখানে এই মেয়েটির হাজবেন্ড কিন্তু তার ভাইকে, মানে বড় মেয়ের ভাইকে এবং বোনকে ডাকতো, হয়তো বোনকেই ডাকতে চাইতো, কিন্তু যেহেতু খারাপ চোখে হয়তো দেখতে পারে সবাই, তাই ভাইকেও নিয়ে আসতো। কিন্তু সেই সময় নিজের বউকে ফেলে রেখে সবার সামনে পরিচয় করাতো তার শালির, বলতো তার শালি, কিন্তু সবার সামনে ওর পরিচয় করাতো। একদিন কিন্তু কষ্ট পেয়ে বড় মেয়ে নাকি বলেছিল তার স্বামীকে, আচ্ছা তুমি তো কখনো আমাকে পরিচয় করিয়ে দাও না। কিন্তু সেই সময় রেগে তার হাজবেন্ড বলেছিল, কি পরিচয় করাবো তোমাকে, তোমার বোনকে তো পরিচয় করাচ্ছি, তোমারই তো বোন, এত হিংসা কেন তোমার মধ্যে, তোমাকে দেখেছো তুমি একদমই ফর্সা নাও, তারপরে বাড়ির কাজ করতে করতে তোমার গায়ের রং আরও অনেকটাই মলিন হয়ে গেছে। মানে কি বলুন তো, ওরা অনেক বড় বাড়ির হলে কি হবে, ওদের বাড়ি কিন্তু তেমন কাজের কোনো মহিলা বা পরিচারিকা কেউ নেই, বাড়ির বউরাই সমস্ত কাজ করে। আর অতএব কাজ করতে গেলে, যারা সংসার করে তারা খুব ভালোভাবেই জানে যে কাজ করতে গেলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই, মানে মেয়েদের বিশেষ করে, আগের রূপ আর থাকে না, নষ্ট হয়ে যায়। আর ওরা তো তখন গ্যাসে রান্না করতো না, বড় বড় উনুনে রান্না করতো। এইভাবে কিন্তু ওর চেহারা আরও খারাপ হতে শুরু করলো, যত্ন কিন্তু ঠিকমতো নিত না। কিন্তু ওই যে বড় বাড়িতে বিয়ে হয়েছে, সুখে আছে, সোনা গয়না পড়ছে, এটাই নাকি সব থেকে ভালো একটা পাওয়া। তারপরে আরও দিন যেতে লাগলো, এই যে ব্যাপারটা, এটা কিন্তু খারাপের দিকে যেতে লাগলো। মেয়েটির বাবা কিন্তু বুঝতে পারছিল অনেক কিছুই, মেয়েটির মা কি বুঝতে পারছিল না? সে তো আরো বেশি করে বুঝতে পারছিল, কিন্তু তবুও সে বারবার তার দিদির বাড়িতে পাঠাচ্ছিল। এমনও অনেক হয়েছে যে এই যে জামাইবাবু মেয়েটির, মানে ছোট মেয়েটির আর কি, সে কিন্তু একা অনেক সময় শ্বশুরবাড়ি চলে গেছে, ছোট মেয়েকে নিয়ে চলে এসেছে, এখন আর ভাইকে নিয়ে আসে না, বলে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, ওকে নিয়ে যাই। কই একবারও তো সেই 2 মেয়ের মা, মানে 3 ছেলে মেয়ের মা কখনো বারণ করতো না যে ওকে নিয়ে যেও না, বারবার কেন ওখানে যাবে? আর ছোট মেয়েটি বা কেমন, তার বয়সও তো 19-20 হয়ে গেছে, সে কি কিছুই বোঝে না? তার জামাইবাবু তাকে কোন চোখে দেখে, তারপরে হয়তো তারা পরকীয়ায় যুক্ত হয়ে যায়। মেয়েটি, মানে ছোট মেয়েটিও হয়তো তার জামাইবাবুকে ভালোবাসতে শুরু করে, ভালোবাসা না ছাই, তার বড় বোনের সংসারটা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। তো সেইভাবে একদিন ধরা পড়ে যায়, খুব খারাপ একটা অবস্থায় দেখে ফেলে সেই বড় বোন তার বোনকে এবং তার স্বামীকে। সেই সময় সে প্রতিবাদ করেছিল, কিন্তু তার হাজব্যান্ড অস্বীকার করেছিল। বাড়ির সকলে কিন্তু এই সব কথা জানতো, কিন্তু সবাই তখন মুখ বুজে ছিল এবং অনেকেই হেসেছিল, কেউ প্রতিবাদ করেনি। এইভাবে অশান্তি বাড়তে লাগলো, অনেক অশান্তি বাড়তে লাগলো। এখন সে একা পুরুষ বলতে বাধ্য হচ্ছি, সে এখন তার ওয়াইফের গায়ে হাত দেয়,
সব সময় কথা শোনায়। এখন তাদের বিছানাও আলাদা হয়ে গেছে, কিন্তু মেয়েটি কোনো মতে সংসার ছাড়বে না। কারণ মেয়েটি একদিন কাঁদতে কাঁদতে বাপের বাড়ি গিয়েছিল, আর সেখানে যাওয়ার পর নাকি তার বাবা তাকে বুঝিয়েছে এই সংসার তুই কোনো মতে নষ্ট করবি না, আমি তোর ছোট বোনের জন্য সম্বন্ধ দেখছি, যা সম্বন্ধ আমি পাবো, ভালো হোক খারাপ হোক, ওকে আমি বিয়ে দিয়ে দেব। সম্বন্ধ দেখাও শুরু হয়ে গিয়েছিল, আর সেই কথা সেই ছোট মেয়ে হয়তো তার জামাইবাবুকে বলেছিল, আর তারপর অশান্তি আরও চরম হয়েছিল। আর সেই চরম অবস্থা থেকে কিভাবে যে মেয়েটিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, মেয়েটি বুঝতেও পারল না, মেয়েটির বাবাও বুঝতে পারল না। আর কারোর কথা বলবো না, কারণ এই মেয়েটির তার বাবা ছাড়া কেউ ছিল না, কেউ না। ওই যে প্রথমে বলেছিলাম না, রান্না করা হতো উনুনে, কিন্তু কাঠ দিয়েই হতো। কিন্তু সেই দিন সেই বাড়ি সেই ছেলে মানে মেয়েটির হাজবেন্ড আর কি বলে দিল যে আজকে কিন্তু কাঠে রান্না করা হবে না। তাদের পাশে না মানে যেখানে বাড়ি ছিল আর কি, তার পাশে আখ বাগান ছিল। আখ, আর আখের দেখবেন ওই খোলসগুলো হয় না, যেগুলো অনেক শুকনো হয়ে যায়, সেগুলো কিন্তু অনেক সময় আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো সেইভাবে ওদের বাড়ির একজন বয়স্ক মানুষ, দূরসম্পর্কের আত্মীয়া, তিনি খুব গরিব, ওই বাড়ি আশ্রিতা ছিল আর কি, টুকটাক একটু সবজি এগুলো কাজ করে দিত। তো তাকে দিয়ে অনেক আখের ওরকম পাতা নিয়ে আসা হয়, গোছগাছ করে রাখা হয়, এবং সেটা দিয়ে মানে এগুলো নাকি শাস্তি আর কি, এবং এটা দিয়ে নাকি রান্না করতে হবে এই বড় মেয়ের, আর কেউ নাকি ওকে রান্নায় হেল্প করতে পারবে না। কিন্তু সেই সময় যে কি হয়েছিল মানে কেউ বুঝতেই পারেনি, কিভাবে যে রান্না করতে গিয়ে বড় মেয়ের গায়ে আগুন ধরে গেল কেউ ভাবতেও পারেনি। নাকি ইচ্ছে করে তার গায়ে আগুন ধরানো হয়েছিল, জানতে পারবেন। কিন্তু সবাই তখন ভেবেছিল পাতা দিয়ে রান্না করতে গিয়ে, পাতাই বলছি আর কি ওটাকে, মানে ওটা দিয়ে রান্না করতে গিয়ে ভুলবশত তার গায়ে আগুন ধরে যায়। যখন তার গায়ে আগুন ধরে যায় তখন কিন্তু বাড়িতে প্রত্যেকটা মানুষ ছিল, কারণ সেই বাড়িতে এই যে ছেলেটি, তার যে বাবা সে কিন্তু মারা গেছিল তখন, কিন্তু তার ঠাকুমা বেঁচে ছিল। আর তার আর কি কথা যে গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মেয়ে নিয়ে আসতে হবে। আর তার কাকা তখন বেঁচে ছিল, এবং কাকার দুই ছেলে, তার বউয়েরা এবং তাদের ছেলে মেয়ে, তার কাকিমাও তখন বেঁচে ছিল না, আর এই ছেলেটির মানে এই কাপুরুষের মাও বেঁচে ছিল না। অতএব ফ্যামিলিতে এই ছেলেটি, এই বড় মেয়ে মানে দুজন, তার কাকা তিনজন, তার ঠাকুমা চারজন, এবং ওদিকে চারজন আর তাদের ছেলে মেয়ে, এই কজন নিয়েই কিন্তু সংসার, আর একজনই আশ্রিতা থাকতেন আর কি। তো এতজন মানুষ থাকা সত্ত্বেও যখন মেয়েটির গায়ে আগুন ধরলো কেউ কি বুঝতে পারলো না? মেয়েটি নিশ্চয়ই চেঁচিয়েছিল, সবাই নাকি গিয়েছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারেনি। কেউ একজনও তার গায়ে জল দেয়নি বা কোনো চাদর দিয়ে তাকে ঢেকে দেয়নি, আগুন নেভানোর চেষ্টাই করেনি। কিন্তু যখন তার 90% বার্ন হয়ে গেছে তখন আগুন নাকি নেভানো হয়েছিল, এবং তাকে নিয়ে নিকটবর্তী হসপিটালে যাওয়া হয়েছিল। সেখান থেকে নাকি ট্রান্সফারও করা হয়েছিল কলকাতা হাসপাতালে, কিন্তু সেখানেই প্রায় 3-4 দিন লড়াই করে সেই মেয়েটি মারা গিয়েছিল। তাকে আনা হয়েছিল, তারপর বাড়ির সমস্ত কাজ যেগুলো করা দরকার সেগুলো করা হয়েছিল, শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছুই করা হয়েছিল। মেয়েটির বাবা প্রতিবাদ করেছিল, বলতে চেয়েছিল অনেক কিছু, কিন্তু কেউ তার কথাকে গুরুত্ব দেয়নি। সে খুব কেঁদেছে, খুব। একটা দিনের জন্য সে চুপ করে থাকেনি। কতদিন হয়ে গেছে ঠিকমতো খাওয়া দাওয়াও সে করেনি। তাই তার মেয়ের মারা যাওয়ার 1.5 মাসের মধ্যেই তিনিও বয়সজনিত কারণ বলুন, আর এই অসুস্থ হয়ে যাচ্ছিলেন, খাচ্ছিলেন না ঠিকমতো, মেয়ের শোকে তিনি মারা গেছিলেন। আর তার মাত্র 1.5 মাস, অর্থাৎ এই যে বড় মেয়েটি মারা গেল তার 3 মাস পরেই সেই ছেলেটি নাকি তার বাড়িতে আবার গিয়েছিল, গিয়ে ছোট মেয়ের জন্য সম্বন্ধ চাইতে গিয়েছিল, সাথে করে তার ঠাকুমাকেও নিয়ে গিয়েছিল। তার ঠাকুমা বা কেমন মানুষ সে কিছু বুঝতেন না, তিনি তো বয়স্ক মানুষ, আগেকার মানুষ, নিশ্চয়ই ভালো হওয়ার কথা ছিল, কিন্তু তিনি এতটা নিষ্ঠুর হলেন কি করে? তিনিও তো অনেক কিছুই বুঝতেন যে তার নাতি কত অন্যায় করছে, তার বউয়ের প্রতি মারধর করছে বিনা কারণে। তিনি তো কখনো প্রতিবাদ করেননি, বরঞ্চ মাত্র 3 মাস যেতে না যেতেই তার বড় নাতি, হ্যাঁ বড় নাতি এই কারণে, কারণ সেই বাড়ির সব থেকে বড় ছেলে কিন্তু এই কাপুরুষটি, আর আগের 2 ভাই তারা আগে আগে বিয়ে করেছে। এর হয়তো আরও অনেক জায়গায় সম্পর্ক ছিল, অনেক ব্যাপার হয়তো ছিল আগে, সেগুলো হয়তো প্রকাশ করেনি, আর তারপরে হয়তো দেরি করে সে বিয়ে করেছে।
কারণ যে এরকম করতে পারে সে আগে অনেক কিছুই করতে পারে। যাই হোক, ঠাকুমা নিয়ে গেল সম্বন্ধ, আর সেই মেয়ের মা তো এক কথাতেই রাজি হয়ে গেল। মেয়েটাকে বিয়েও দিয়ে দিল, কিন্তু এইবার আর ভালো অনুষ্ঠান করে আর কি বিয়ে দেওয়া হয়নি, একটা মন্দিরে গিয়ে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু জানেন, আশ্চর্যের বিষয় হলো এই যে 3টে মাস কেটে গেছে, এই 3 মাসের মধ্যেও কিন্তু তারা একবারের জন্য কোনো কিছু অনুভব করেনি যে বাড়িতে কোনো আত্মা আছে, বাড়িতে কোনো অশুভ কিছু আছে, বা এই যে মেয়েটি মারা গেল, অ্যাক্সিডেন্ট হয়েই তো মারা গেল, তেমন কিছু কিন্তু মনে হয়নি। শুধুমাত্র এটাই ছিল যে বাড়িটা ভার ভার হয়েছিল, যে একজন অকালে চলে গেছে, যেরকম থাকে আর কি একটা বাড়ি, সেরকমই ছিল। কেউ কিন্তু বাড়িতে ভয় পায়নি, কিছুই হয়নি। কিন্তু তার ছোট বোন যখন এই বাড়ির বউ হয়ে আসলো, সেই দিনের থেকেই সেই বাড়িতে ভৌতিক ঘটনা শুরু হয়ে গেল, এবং সেটা যেমন তেমন নয়, ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। কারণ ফুলশয্যার দিন খাটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তার হাজবেন্ড সে কাপুরুষ সুন্দর করে সেই খাটটাকে সাজিয়েছিল, কিন্তু সেই দিন রাত্রেবেলায় যখন সে ঘরে এসেছিল, যখন ঘোমটাটা উঁচু করেছিল, তখন কিন্তু সে সেই ছোট মেয়েটিকে দেখতে পায়নি, দেখেছিল সেই বড় মেয়েটিকে। 1 সেকেন্ডের জন্য সেই বড় মেয়েটিকে দেখতে পেয়েছিল, এবং তার সে সুন্দর মুখ দেখতে পায়নি, দেখতে পেয়েছিল দগ্ধ মুখ, ভয়ঙ্কর একটা মুখ। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছিল, আর তখন ছোট মেয়েটি তার এই নতুন হাজবেন্ডকে ধরে বলেছিল যে কি হয়েছে, তুমি এরকম করছো কেন, কি হয়েছে? কিন্তু তখন সে বলতে পারেনি। যখন সে ঘুমটা উঠিয়েছিল তখন সে কাকে দেখতে পেয়েছে। সে তখন ভেবেছিল যে তার মনের ভুল, সে হয়তো ওইসব কথা ভাবছিল। এই খাটেই হয়তো তার ফুলশয্যা হয়েছিল প্রথমবার, তাই হয়তো সে হঠাৎ করে সে বড় মেয়েটিকে দেখে ফেলেছে। কিন্তু তার দগ্ধ মুখটা দেখবে কেন? নাকি সে কল্পনা করেছিল, নাকি তার অবচেতন মন এটাই দেখাতে চাইছিল, ওই কথাই সে ভাবছিল। সেই রাতটা তাদের কিন্তু কোনো মতেই স্বাভাবিকভাবে যায় না, কারণ সেই ছেলেটি তখন কোনো মতেই স্বাভাবিক হতে পারে না। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ভয়টাকে সে কোনো মতেই কমাতে পারছিল না। মেয়েটি তো অবাক হয়ে গিয়েছিল যে কি হলো, কিন্তু সেও আর কিছু বলল না। কিন্তু পরের দিন যখন সকাল হলো, যখন এই ছোট মেয়েটি এবং এই ছেলেটি ঘরের থেকে বাইরে বেরোলো, তখন তারা শুনতে পেল সেই বাড়ির উঠোনে গুজগুজ ফুসফুস হচ্ছে কোনো কিছু নিয়ে, গুঞ্জন শুরু হয়ে গেছে আর কি। তারা বুঝতে পারলো না কি নিয়ে আলোচনা চলছে, শুধু এটুকু বুঝতে পারলো দূরের থেকে দাঁড়িয়ে যে কিছু নিয়ে তারা ভয় পেয়েছে, সেই কারণেই তারা আলোচনা করছে। কিন্তু কি নিয়ে, কি হয়েছে, কি বৃত্তান্ত, তারা কিন্তু কিছুই জানে না। কিন্তু তারা জানতে পারলো যখন সেখানে এগিয়ে গেল, যে কাল রাত্রে নাকি সেই বাড়ি যে ছোট বউ আছে না, তার যে এই ছেলেটির যে কাকার ছোট বৌমা আর কি, ছোট বৌমা নাকি কালকে এই বাড়ির যে বড় বউ ছিল তাকে দেখতে পেয়েছে যে সে এই বাড়ির উঠোন থেকে হেঁটে বেড়াচ্ছে। যখন তাকে ডাক দিয়েছিল যে বুঝতে পারে না যে কে হেঁটে বেড়াচ্ছে, ডাক দিয়েছিল যে কে ওখানে, কে, তখন নাকি সে মুখ ফিরে তাকিয়েছিল, আর সেটা দেখে নাকি সে চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু সে চিৎকার কেউ শুনতে পায়নি। যখন তার স্বামী দেখে তার স্ত্রী তার পাশে নেই, খুঁজতে খুঁজতে বাইরে আসে, তখন দেখে এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, কাউকে আর কিছু বলেনি। একটু জল ছেটানোর পরে তার জ্ঞান ফিরে এসেছিল, তারপর তাকে হাঁটিয়ে হাঁটিয়ে ঘরে নিয়ে যায়, আর ঘরে গিয়ে শুনতে পায় এই ব্যাপার। আর সকালে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চাইছে না, আবার অনেকে বিশ্বাস করতে চাইছে। যেমন তার যে আরেকটা যা রয়েছে, মেজো যা, সে বিশ্বাস করছে, সে ভয়ে ভয়ে আছে যে সত্যি হয়তো সে যায়নি। আবার অনেকে বলছে তোমাদের ভুল ধারণা, যেমন সে ঠাকুমা বলছে আরে তোমরা ভুল ভাবছো, যদি সে সত্যি এখানে থাকতো তাহলে প্রথম 3 মাসের মধ্যে একবার না একবারও আমি বুঝতে পারতাম, আমি এইসব অনেক ভালোভাবেই বুঝি, ও এখানে নেই, ওটা তোমার মনের ভুল ছিল। তুমি রাত্রেবেলায় ঘুমের ঘরে উঠেছো, নিশ্চয়ই তুমি ওয়াশরুমে বা বাথরুমে, বাংলায় বলছে আর কি, গেছিলে, আর সেখানে যাওয়ার সময় তুমি ওই ভুলভাল দেখেছো, কারণ তুমি ঘুমের মধ্যে ছিলে। তাই এই সব কথা বলে অন্যকে বিভ্রান্ত করো না, আর অন্যকে ভয় দেখিও না। কিন্তু এই কথা শুনে সেই বাড়ির বড় ছেলের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে, কারণ সেও তো রাত্রে বেলায়, বেশি রাত নয় তখন, ওই মোটামুটি 10টা সাড়ে 10টা মতো বাজে, সেই সময় কিন্তু সে তার প্রথম ওয়াইফকে দেখতে পেয়েছিল দগ্ধ অবস্থায়। তাহলে কি সত্যি সত্যি সে ফিরে এসেছে?
তাহলে 3 মাস কেন বাড়িতে কোনো কিছুই হয়নি? কেন কোনো কিছুই হয়নি? তাহলে কি সে বিয়ে করেছে বলে সে রেগে গেছে, সে ফিরে এসেছে? কিন্তু এতদিন কোথায় ছিল? সে কি সুপ্ত অবস্থায় ছিল? কিছুই সে বুঝতে পারছিল না। তবু এই কথাকে সে ভ্রুক্ষেপ করতে চায়নি, মানে নজর দিতেই চায়নি। আবার ব্যবসার কাজে সে চলে গিয়েছিল, ভেবেছিল হয়তো নিজের মনের ভুলও হতে পারে। কিন্তু সেই দিন বিকেলের মধ্যে আবার তার হাজব্যান্ড ফিরে এসেছিল, মানে সেই বাড়ি বড় ছেলে ফিরে এসে তার এখন নতুন বউকে সে বলে যে একটু পরে আমাদের এক জায়গায় যেতে হবে, আমাদের এখানেরই আমার এক কলিগ, মানে বন্ধু, যে আমার ব্যবসার সঙ্গে যুক্ত, তার বাড়িতে পার্টি আছে, তুমি সেজেগুজে রেডি হও, তারপর আমার সঙ্গে তুমি যাবে। মেয়েটি বলে যে আমি কি পরবো? তখন বলে, কেন, তোমার শাড়ি রয়েছে, দিদির শাড়ি রয়েছে, শাড়ি পরো, সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, এখন তো তোমার নতুন কিছু কেনা হয়নি, পরে কিনবো। আর গয়না যা তোমার দিদির ছিল সেগুলো সবই তো তোমার, সব দেখো আলমারিতে রয়েছে, সেখান থেকে তোমার যা ইচ্ছা হয় তাই পরো। মেয়েটি কিন্তু সেই আলমারি থেকে সুন্দর একটা শাড়ি বের করে, সবই তার দিদির, এবং গয়নাও পরে। কিন্তু যখন সে চুল আঁচড়াচ্ছিল শাড়ি গয়না পরে, তখন কিন্তু তার মনে হলো তার পাশে ফিস ফিস করে কেউ একজন বলছে, নিজের সর্বনাশ নিজে ডেকে আনলি। এটা বলেই আবার হাওয়ায় মিলিয়ে গেল কথাটা। মনে হলো যখন লাস্টের দুটো ওয়ার্ড বলছিল সেই ওয়ার্ডটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে ভয়ের কারণে পিছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তার সমস্ত শরীর শিউরে উঠল, তার গায়ে রোম দাঁড়িয়ে গেল। সেই মুহূর্তে সে থরথর করে কাঁপছিল, কিন্তু তবুও সে ভাবলো যে না, তেমন কিছুই না, হয়তো ভুল ভেবেছি, হয়তো হাওয়া হচ্ছে, জানলা বন্ধ রয়েছে, তাই হয়তো শো শো করে আওয়াজ এসে কি হয়তো আমার কানে এসেছে, আর আমি হয়তো অন্য কিছু ভেবেছি। যাই হোক, অত ভেবে কাজ নেই। সে কিন্তু সেই অবস্থায় চুলটাকে বেঁধে বাইরে বেরিয়ে আসলো। তার স্বামী বাইরে ওয়েট করছে, তারপর কিন্তু তার সঙ্গে বেরিয়ে গেল। কিন্তু যখন সে সেই পার্টিতে যায়, সেখানে যাওয়ার পরে কিন্তু তার একটুও ভালো লাগে না, খুব অস্বস্তি হতে থাকে। বারবার মনে হয় যেন কেউ পিছনে সে গয়নার দড়ি ধরে টানছে, মানে যে গয়না পড়েছিল সেখানে টার্সেল মতো দেওয়া ছিল আর কি, মানে আগেকার দিনে যেরকম হতো, তো সেইভাবে মনে হলো সে দড়ি দিয়ে কেউ যেন টানছে এবং তার গলায় ফাঁস আটকে যাচ্ছে। সে বারবার করে গয়নাটাকে ধরছে, কিন্তু কোনো মতে গয়নাটা ফ্লেক্সিবল হচ্ছে না, তার ভীষণ কষ্ট হচ্ছে। একবার এমন একটা টান লাগে যে সে আওয়াজ করে ওঠে, কোকিয়ে ওঠে। সেই সময় সেখানে আলোচনা চলছিল মিটিং সম্বন্ধীয়, মোটামুটি নীরব ছিল। তখন তার হাজবেন্ড তার দিকে এরকম তাকিয়ে ওঠে আর বলে, কি ব্যাপার, কি হয়েছে, এরকম করছো কেন, শরীর অসুস্থ লাগছে? বলছে, হ্যাঁ আসলে শরীরটা অসুস্থ লাগছে। সে কিন্তু সত্যি কথা আর বলেনি। সেই মুহূর্তে কিন্তু মিটিংটা ক্যান্সেল করে সেই ছেলেটি তার ওয়াইফকে নিয়ে বাড়িতে চলে আসে। তার ওয়াইফ তো ভাবছে তাকে কতই না ভালোবাসে, কিন্তু যখন বারংবার জিনিসটা হতে লাগে, হ্যাঁ, কারণ এখন মেয়েটির শরীর মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। মেয়েটির মনে হয় যে কেউ একজন এখানে আছে যে তাকে আঘাত করার চেষ্টা করছে, তাকে রাত্রেবেলায় মারছে, সকালে উঠলেই সেই জায়গায় না ব্যথা হয়ে পড়ছে। সেই দিন সকালবেলায়, মানে যেদিন গয়না পড়েছিল সেদিনই সকালবেলায় আর কি, মানে পরের দিন সকালবেলায় যখন মেয়েটি ঘুম থেকে ওঠে, তখন কিন্তু মেয়েটি দেখতে পায় তার গলায় না একটা দাগ মতো, হাতের দাগ, প্রচণ্ড পরিমাণে ব্যথা, মানে সে ঢোক পর্যন্ত গিলতে পারছে না, মানে কিছু খেতেও পারছে না, নিজের জলটুকুও খেতে পারছে না, এতটাই ব্যথা। যখন সে আয়নার সামনে যায়, কারণ তার আগে তার হাজবেন্ড উঠে ব্যবসা কাজে চলে গেছে, তাই তার গলায় এখনো পর্যন্ত কেউ দেখেনি। যখন সে ড্রেসিং টেবিলের সামনে যায়, তখন সে নিজেকে দেখে চিৎকার করে ওঠে, কারণ গলায় পুরো আঙুলের ছাপ রয়ে গেছে। ধরুন কেউ 2 হাত দিয়ে গলাটিকে চিপে ধরেছে, নিশ্চয়ই খুব জোরে চিপেছে, না হলে এরকম ছাপ হয়ে যাবে কি করে। আর সে চিৎকার শুনে বাড়ির প্রত্যেকটি মানুষ, একজনও বাদ যায়নি, অবশ্য পুরুষ মানুষরা কেউ নেই, তারা সবাই ব্যবসার কাজে, কিন্তু তাদের 2 বউ, তাদের ছোট ছোট ছেলে মেয়ে, তারপর সেই কাকা, সেই ঠাকুমা সবাই চলে আসে। তারা এসে দেখে সত্যি মেয়েটির গলায় সেরকম ছাপ রয়েছে। তারা বুঝে পায় না কি হলো। সেই সময় একজন বলে ওঠে, মানে ওদের মধ্যে একজন যা বলে ওঠে আর কি, যে তোমাকে কি মানে মেরেছে দাদা? বলছে, না না, মারবে কেন, আমাকে মারবে কেন? বলছে, না, দেখে তো মনে হচ্ছে আঙুলের ছাপ, মানে হাতের ছাপ, মনে হচ্ছে কেউ গলা চেপে ধরেছে। তাহলে কি তোমাকে দাদা রাত্রেবেলায়? বলছে, না, আমাকেও মারেনি, কিছুই তো আমাদের মধ্যে হয়নি, মারবে কেন আমাকে? আমাকে কখনোই গায়ে হাত দেবে না, আমাকে কখনোই মারবে না। এই কথাগুলো কিন্তু বলতে চাইছিল না,
কারণ যেহেতু তার গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা, আওয়াজ তার বেরোচ্ছে না, কিন্তু যখন সে শুনলো তার হাজবেন্ড তাকে মারে, এই মিথ্যে অভিযোগ জানাচ্ছে, তখন কিন্তু সে প্রতিবাদ করে ওঠে। কারণ সে মানতেই চায় না তার হাজবেন্ড তাকে কখনো মারতে পারে, কারণ মার খেতে পারে তার বড় দিদি। সে তো সরল, সে কিছু বুঝতো না, নরম। আমি কি আর অত নরম? আমি তো খুবই চালাক এবং আমি ফর্সা, আমি সুন্দরী, আমাকে কখনো সে মারতেই পারে না, গায়ে হাত তুলতেই পারে না। আর সেটা বোঝাতে গিয়েই সে কথা বলছে, কিন্তু কথা যখন বলছিল সে কিন্তু ঠিকমতো কথা বলতে পারছিল না, আওয়াজ তার বেরোচ্ছিল না, তবুও সে এটা জাহির করার জন্য বলল। আর এই যে কথা বলল, তারপর তার আরও গলা ব্যথা শুরু হয়ে গেল। সে গলা চেপে ধরলো নিজের, মানে ব্যথার কারণে কথা বলতে পারছে না। তারপর তাকে বসানো হলো। সেই সময় ওরা কিন্তু অনেক বড়লোক হওয়া সত্ত্বেও ওদের বাড়িতে কিন্তু ফোন ছিল না, অতএব তারা কিন্তু ফোন করে কাউকে জানাতে পারেনি, মানে সেই বড় ছেলেকে আর কি জানাতে পারেনি। সে বিকেলবেলায় আসে আর তারপর তাকে বলা হয়, আর সে তখন একজন ডাক্তারের কাছে তার ওয়াইফকে নিয়ে যায়, ওষুধপত্র দেয়, কিন্তু তবুও ঠিকমতো কিছুই হয় না। কারণ তারপর থেকে যখনই মেয়েটি ঘুমোয়, দুপুরে হোক রাত্রে হোক, মেয়েটি ওঠার পরেই কিন্তু দেখতে পাই কোথাও কালশিটে দাগ রয়েছে, কোথাও অসম্ভব ব্যথা, সে পা ফেলতে পারছে না, হাঁটতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। কোথাও না কোথাও তার ব্যথা অনুভব হচ্ছে, তার ব্যথা করছে। সে কিন্তু অবশ্য বাড়িতে কোনো কাজ করে না, সে এমনভাবে থাকে যে যেহেতু ব্যবসার কাজে সব থেকে বড় লিডার হচ্ছে তার হাজবেন্ড, তাহলে সে কেন কাজ করবে? সে প্রথম থেকে প্রতিবাদ করেছে, আমি কোনো কাজ করতে পারবো না। তার হাজবেন্ডও তার সুন্দরী বউয়ের কথা শুনে তাকে কাজ করতে বারণ করেছে। আর যেহেতু সেই বাড়ির মানে এই বড় ছেলে খুব রাগী, তার কথাই কিন্তু শেষ কথা, যদিও তার কাকা তখনও বেঁচে ছিল, তবুও এই বড় ছেলের কথাই শেষ কথা। ঠাকুমা তো আছে, কারণ ঠাকুমা তাকে খুব লাই দেন, মাথায় তোলেন। বড় নাতি ছাড়া তিনি চেনেই না, বড় নাতি যতই অন্যায় করুক না কেন তিনি সবসময় মানে প্রশ্রয় দেয়। আর যেহেতু এই ব্যবসার মেইন কাণ্ডারি ছিল এই ছেলেটির বাবা, তাই তার কাকাও কিছু বলতে পারে না। মানে বলা যায় যে এই বড় ছেলের যে ব্যবসা, সেখানে আর কি তার যে কাকার দুই ছেলে তারা কাজ করে আর কি, তাই তারা কিছু বলতে পারে না। এই মানে বউ মানে ছোট মেয়ে, এ কিন্তু কোনো কাজ বাড়ির করে না, তবুও তার এরকম মনে হচ্ছে, সব সময় তার ব্যথা অনুভব হয়। আর এগুলো দেখে হয়তো সেই বাড়ির যে আরো দুই বউ তারা খুব খুশি হয়, কিন্তু তারা মনে মনে ভয়ও পায়, ভয় পাচ্ছে যে হয়তো সত্যি আবার ফিরে এসেছে এই বাড়ির বড় বউ, যে আর কি মারা গেছে আগুনে পুড়ে। কারণ দেখতে পেয়েছিল তো এই বাড়ির যে ছোট বউ সে, আর মেজো বউ সে কথা বিশ্বাস করেছিল, সে ভয় পেয়েছিল। এখন তারা নাকি আলোচনা করে যে নিশ্চয়ই ফিরে এসেছে সে, আর সেই হয়তো যখনও ঘুমিয়ে পড়ে তখন মারে। তারা তো সৎ বোন, আর এই তো আগে সম্পর্ক রাখতো যখন সেই বর্দি বেঁচে ছিল তখন থেকে, তাহলে নিশ্চয়ই সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আমরা সবসময় ভালো ভালো কথা বলবো, ভালো ভালো কথা বললে আমাদের কিছুই বলবে না। ওরা ওদের মতোই থাকতো। আর তারপর থেকে না ওরা আর সত্যি বলতে তাকে দেখতে পায়নি, মানে সেই বড় মেয়েকে আর দেখতে পায়নি। কিন্তু এর মাঝখানে একদিন কি হলো, হঠাৎ করে তার ঠাকুমার খুব শরীর খারাপ হয়ে পড়লো। কারণ তিনি তখন বয়সজনিত কারণে একটু অসুস্থ ছিলেন, অনেক বয়স হয়ে গিয়েছিল, তবুও তিনি খুব চাঙ্গা ছিলেন, কিন্তু সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আর সেই সময় না তিনি এক কবিরাজের ওষুধ খেতেন, মানে কবিরাজেরই ওষুধ। তো সেই ওষুধ এখন তিনি খাচ্ছেন, মানে খাওয়ার পরে না তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তার মনে হচ্ছে যে ওষুধ তিনি আগে খেতেন না, ওষুধ কোনোভাবে বদলে গেছে বা কিছু একটা হয়েছে, তিনি অসুস্থ হয়ে পড়ছেন। আর যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে সেই কবিরাজের কাছে আবার নিয়ে যাওয়া হলো, ওষুধ নিয়ে যাওয়া হলো। কিন্তু সে ওষুধ দেখে তিনি বললেন, ওষুধ তো নষ্ট হয়ে গেছে, ওষুধ তো নষ্ট হওয়ার কথা নয়, ওষুধ পাল্টায়নি, ওষুধ একই আছে, কিন্তু ওষুধ পুরো নষ্ট হয়ে গেছে। আর এই ওষুধ যেহেতু নষ্ট হয়ে গেছে আর এগুলো খেয়ে ওনার শরীর অসুস্থ হয়ে পড়ছে। তখন তো সবাই মানে এই বাড়ি যে বড় ছেলে সে রেগে যাচ্ছে যে আপনারই তো দোষ, নিশ্চয়ই আপনি কিছু ওষুধ দিয়েছেন যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তো ভালো ওষুধ দেননি। বলছে না, কোনো মতেই না, এই ওষুধ আমি সদ্য বানিয়েছি, এমনকি আপনাদের জন্য মানে আপনার ঠাকুমার জন্য আমি সদ্যই বানাই, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। সেখানে ওষুধ নষ্ট হওয়ার কথা নয়, কি করে হলেও আমি বলতে পারবো না। কিন্তু তিনি সেই সময় একটা ওষুধ দিলেন আর বললেন এই ওষুধটা একবারই খাইয়ে দেবেন ওনাকে, ওনাকে খাওয়ালে
তিনি এই যে ওষুধটা খেয়েছিলেন, পচা ওষুধ যাকে বলে, তার ক্রিয়াটা কেটে যাবে আর তারপর তিনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন। সেইভাবে সে ওষুধটা বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার পরে ওটা না রাত্রেবেলা খাওয়ার আগে খেতে হবে। তিনি খাওয়ার আগে খেয়েও ছিলেন, কিন্তু কি হলেন, তিনি সকালে আর উঠলেন না, তিনি মারা গেছেন। কিন্তু সেই সময় তার কাকা, মানে এই ছেলেটির কাকা, ছেলেটি গিয়ে কবিরাজকে ধরে যে আপনি খারাপ ওষুধ দিয়েছেন। তাকে মারধরও করা হয়, জেলে আর পড়া হয় না, কারণ তখন তো জেল টেল অত যাওয়া যাওয়াই ছিল না, কিন্তু তাকে মারধর করা হয়। তারপর বাড়িতে ঠাকুমার কাজ করা শুরু করে এই বড় ছেলের কাকা, আর সবাই অসহ্য মানতে থাকে। কিন্তু এর মাঝখানে ঠাকুমা মারা যাওয়ার দ্বিতীয় দিন রাত্রেবেলায় জৈবিক কারণে এই বড় ছেলে এবং তার যে নতুন বউ তারা মিলিত হতে চায়, কিন্তু হতে পারে না। আর একটা কথা বলি, এর আগে ওই যে ফুলসজ্জার পর থেকে যে কটা দিন গেছে তারা কিন্তু একবারও কাছে আসেনি, আসতে পারেনি। মানে এক এক সময় এক এক রকম সমস্যা দেখা দিয়েইছে। কোনো সময় ছেলেটির শরীর খারাপ হয়েছে, কোনো সময় মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ছে, কারণ তারপর থেকেই তো মেয়েটি খুব অসুস্থ থাকছে, সব সময় গা তো ব্যথা থাকছে, মানে খুবই অসুস্থ থাকছে। কিন্তু সেই দিন এরকম একটা পরিস্থিতি আসে, কিন্তু সেই সময় ছেলেটি সামনে আবার দেখতে পায় সেই দগ্ধ তার পুরনো বউকে। সে চিৎকার করে তার এই নতুন বউকে ঠেলে পুরো খাটের নিচে ফেলে দেয়। সে চিৎকার করে ওঠে, চেঁচিয়ে ওঠে, কারণ সে ব্যথা পায়, কিন্তু সেই দিকে সে ভ্রুক্ষেপও করে না। সে খাটে বসে চিৎকার করতে থাকে, মানে বড় ছেলে আর বলতে থাকে, কে তুই, কে তুই, কে আবার ফিরে এসেছিস বল। কিন্তু নিচের থেকে বারবার করে ছোট মেয়ে বলতে থাকে যে আমি আমি তোমার স্ত্রী, আমি অমুক। কিন্তু সে বারবার করে বলে, না, তোকে এখন এরকম দেখা যাচ্ছে, কিন্তু তুই সে নোস, তোকে আমি এই নিয়ে দুবার দেখলাম, তুই কে বল, তুই কে। আর সে চিৎকার শুনে সবাই বাইরে থেকে এসে ডাকাডাকি করছে, দরজা তো ভিতর থেকে বন্ধ, খুলতে পারছে না। তারপর সেই মেয়েটি, মানে এই ছোট মেয়েটি আর কি, খোঁড়াতে খোঁড়াতে দরজাটা খোলে। আর তারপর তাদের মধ্যে একজন যাকে সে জড়িয়ে ধরে বলে যে আমাকে খাটা থেকে ঠেলে ফেলে দিয়েছে, আর তোমরা দেখো পাগলের মতো করছে। তাকে জিজ্ঞেস করলে, মানে সে বড় ছেলেকে জিজ্ঞেস করলে, তখন সে বলে যে ওর মধ্যে আমি দুবার বড় বউকে দেখতে পেলাম, ওকে দেখতে পেলাম। আর তখন সবাই ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করে, কারণ ওরা বিশ্বাস করে নেয় যে হ্যাঁ, ও সত্যিই বলছে এখানে আছে, ও আছে। কিন্তু সেই সময় বারবার করে বলতে থাকে ছোট মেয়ে যে না, আমি ঠিকই আছি, আমার মধ্যে কিছুই নেই, কিছু হয়নি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। আর সেই দিন, মানে সেই রাত্রে থেকেই সে ছোট মেয়েটি নাকি দেখতে পায় তার দিদিকে। রাত্রেবেলা নাকি সেদিন সে বারান্দায় ঘুমিয়েছিল, কারণ তাকে জায়গা দেয়নি তার স্বামী। আর সে কোনো ঘরে যেতে পারেনি, কারণ প্রত্যেকটা ঘর বন্ধ রয়েছে। ঠাকুমার ঘরে যাওয়ার তার সাহস হয়নি, তার ভয় লাগছিল প্রচণ্ড। সে বারান্দায় নিচে পড়ে রয়েছে। আর সেই রাত্রেবেলা সে তার বড় দিদিকে দেখতে পায়, তার বড় দিদি তার সামনে এসে দাঁড়িয়েছে। তাকে নাকি বলছে যে কি রে, সংসার করতে পারছিস না, কি করে পারবি বল, আমার সংসার তো নষ্ট করে দিলি, তুই কি করে সংসার করবি, পারবি না, পারবি না, সবে তো শুরু, এরপর যে কি হাল হবে তোরা ধারণাও করতে পারছিস না। অবশ্য সেটা স্বপ্ন ছিল, স্বপ্নের মধ্যেই এগুলো দেখতে পেয়েছিল। ও ধরফর করে উঠে বসলো, ও ভয় পেল, কিন্তু সেই ভয় পাওয়ার পরে কাউকে বলবে বা কাউকে আঁকড়ে ধরবে সেই ক্ষমতাও তার নেই, কারণ তার পাশে একটা মানুষ নেই, একটা মানুষও না। পরের দিন সকাল হলে সে তার স্বামীকে বলল যে বাপের বাড়ি যাব, আমি আর এখানে থাকতে পারছি না। তার স্বামী তাকে বলে যেখানে খুশি তুই চলে যা, তুই এখানে থাকলে আমার জীবনটাই পুরো শেষ হয়ে যাবে, আমি মারা যাব, তুই যেখানে খুশি চলে যা, আমাকে বলার প্রয়োজন মনে করবি না। কিন্তু সেই সময় ছোট মেয়ে ভাবে কোথায় গেল সেই সুখ, ও তো সুখের স্বপ্ন নিয়ে এখানে এসেছিল, কিন্তু সুখ তো কিছুই নেই। তাহলে কি তার বড় দিদি মুক্তি পায়নি, বড় দিদাকে শেষ করে দেবে। আর সত্যি তো এই কদিন ধরে তার যে সারা শরীরে ব্যথা, কালশিটে দাগ, মনে হয় কেউ মেরেছে। তার স্বামী তো তাকে মারে না, তাহলে তাকে কে মারে রাত্রেবেলায়, কি হয়? তাহলে নিশ্চয়ই তার বড় দিদি, সে ঘুমানোর পরে তাকে মারধর করে। কিন্তু সে তো বুঝতেও পারে না, কখনোই বুঝতে পারে না। সকাল হলে বা যখন তার ঘুম ভাঙে, সে তখন বুঝতে পারে সে তার শরীরে ব্যথা অনুভব করছে। আর সেই দিন সে অনেকটা পথ হেঁটে, কারণ কোনো যানবাহন ছিল না রাস্তাঘাটে, সে হেঁটে হেঁটে প্রায় 2-2.5 ঘন্টা হেঁটে তার বাপের বাড়িতে পৌঁছয়। কিন্তু সেখানে যাওয়ার পরে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। প্রথমত শরীর অসুস্থ, দ্বিতীয়ত এতটা পথ হেঁটে এসেছে সেই কারণে। তারপর তার মা জড়িয়ে ধরে তাকে, জিজ্ঞেস করে কি হয়েছে, মানে জ্ঞান ফেরানোর পরে আর কি, সে সমস্ত কথাই বলে। তার মা তখন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়।
যে কি হলো, সে কি নিজে হাতে তার মেয়ের সংসারটা নষ্ট করে ফেললো? তাহলে তার বড় মেয়ে কি তার মেয়ের ঘাড়ে চেপে বসে আছে? কি হলো সে তো বুঝতে পারছে না কিছুই। সে সিদ্ধান্ত নেয় কালকে সে তাদের গ্রামের একজন তান্ত্রিকের কাছে যাবে, সাধু বাবা তান্ত্রিক যাই বলুন না কেন তার কাছে যাবে এবং যাওয়ার পরে এর সমাধান করার চেষ্টা করবে। কিন্তু সেই রাত্রেবেলায় গ্রামের একজনের কাছে খবর আসে যে মেয়েটির হাজবেন্ড নাকি সেই দিনই রাত্রেবেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কি হয়েছিল, কি বৃত্তান্ত কিছুই তারা জানে না, কি কারণে এরকম করলো কেউ কিছুই জানে না। তাই পরের দিন সকাল হলেই মেয়েটি, তার ভাই এবং তার মা তিনজনেই সেই বাড়িতে যায় আর দেখে ওই অবস্থা। কেউ বলতে পারলো না কি হয়েছে। এই কদিনের মধ্যেই দুজন মানুষ মারা গেল, তার ঠাকুমা শাশুড়ি মারা গেল, তার হাজবেন্ড মারা গেল। সে এখন পুরো বুঝতেই পারছে যে এগুলো নিশ্চয়ই তার বড় দিদি করছে। হ্যাঁ, সে বড় মেয়ে এইসব করছে, কারণ সে অনেক কষ্ট পেয়ে মারা গেছে, তাকে কেউ বাঁচাতে যায়নি, কেউ না, সে কাউকে ছাড়বে না। তারপরে প্রায় 15 দিন কেটে গেছে, এর মধ্যে কিছুই হয়নি। ঠাকুমার কাজও সম্পন্ন হয়েছে, এই বড় ছেলের কাজও সম্পন্ন হয়েছে। বড় ছেলের কাজ করেছে তার যে কাকার নাতি ছিল, সে নাতি 3 দিনেই কাজ সম্পন্ন হয়ে গেছে। আর তারপর 15 দিন কেটে গেছে। আর মেয়েটি এখন, আমার ছোট মেয়ে এখন বাপের বাড়িতেই আছে, এখানে আর নেই। সে কেমন আছে সেটা পরে বলছি আর কি। কিন্তু এই 15 দিনের মধ্যে সেই বাড়িতে অনেক কিছুই হয়েছে, অনেক আওয়াজ, অনেক কান্নাকাটি, অনেক কিছুই শুনতে পেরেছে। মানে বাড়িটা একেবারে ভুতুড়ে হয়ে গেছে। তাই 15 দিন পরেই সেই বাড়ির সেই কাকামশাই, মানে সেই কাকা, তার ছেলে বৌমা সবাইকে নিয়ে অন্য একটা বাড়িতে চলে যায়। সেটা ভাড়া বাড়ি ছিল, আর সেখানে তারা চলে যায়। মানে এত বড় বাড়ি ছেড়ে তারা চলে যেতে বাধ্য হয়। তারা লোভ সংবরণ করতে পেরেছিল। তারা ভেবেছিল যে এত ভালোভাবে থাকার কোনো দরকারই নেই, জীবনটাই যদি না থাকে তাহলে ভালোভাবে থেকে কি হবে। তাই তারা চলে গিয়েছিল। আর এদিকে মেয়ের কথা শুনবেন, মেয়েটি পাগল হয়ে গেছে। কারণ ছোট মেয়েটি 3 বেলা তার দিদিকে দেখতে পাচ্ছে, সব সময় দেখতে পাচ্ছে। প্রথম প্রথম সে ভয় পেত, তার মাকে জানাতো, কারণ যে তান্ত্রিকের কাছে তার যাওয়ার কথা ছিল সে তান্ত্রিককে সে পায়নি। সে নাকি কোন তীর্থস্থানে ঘুরতে গেছে, কবে আসবে কিছুই তারা জানে না। আর তারপরই কয়েকদিনের মধ্যেই মেয়েটি পুরো পাগল হয়ে যায়, পুরো পাগল। আর সেই বাড়ি ভুতুড়ে অবস্থাতেই পড়ে থাকতে শুরু করে। তারপরে দিন যায়, বছর যায়, মেয়েটি আর ঠিক হয় না। মেয়েটি আগে বাড়িতে থাকতো, পাগলামি যা করতো বাড়িতে করতো। তারপরে কয়েক বছরের মধ্যেই সে রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে। মানে যেরকম রাস্তায় অনেক পাগলরা ঘুরে বেড়ায় আর কি, সেরকম ঘুরে বেড়াতে লাগে। তারপর অনেক বছর হয়, মেয়েটির মা মারা যায়, আর তারপর মেয়েটিও একসময় মারা যায়। আর এখানেই কাহিনী শেষ হয়ে যায়। আর সেই বাড়ির কথা শুনবেন, সেই বাড়ি তখন হয়ে যায় অভিশপ্ত। যখন অনেক বছর কেটে যায়, সেখানে তারা আবার আসতে চেয়েছিল। মানে সেই কাকা তো মারা গেছিল বয়সজনিত কারণে, কিন্তু তার ছেলে বৌমারা সেখানে আবার এসেছিল। মানে ভাড়া বাড়িতে কতদিন আর থাকবে, চলে এসেছিল, কিন্তু তারা সেখানে আসতে পারেনি। তারাও নাকি অনেকবার মৃত্যুর মুখে পড়েছে। আর তারপর তারা আবার বাড়ি ছেড়ে দিয়েছে। আর তারপর সেই বাড়িটা আবারও সেরকম ভাবে রয়ে গেছিল। তারপর যেহেতু অনেক বছর হয়ে যায়, সেই বাড়ি ভাঙা হয়। কারণ যেহেতু সেই বাড়ি ছিল ঠাকুমার নামে, আর তারপর সেই বাড়ি হয় সেই কাকার নামে, আর তাদের সূত্রে সেই বাড়ি কিন্তু হয়ে যায় এই ছেলেদের নামে। আর তারা যেহেতু থাকতে পারতো না, তাই তারা অনেক বছর পরে সেই বাড়িটিকে বিক্রি করে দেয়। যাদের হাতে আসে তারা কিন্তু সমস্ত জেনে শুনেই সেই বাড়িটা কিনেছিল। সেই বাড়িটাকে তারা ভাঙে, তারপর সেখানে অনেক তান্ত্রিক অনেককে নিয়ে আসে, সেই বাড়ি সারানো হয়। তারপর নতুন করে সেখানে অনেকেই থাকতে শুরু করে। সে অভিশপ্ত বাড়িটা শেষে মুক্তি পায়। এই ছিল আজকের ঘটনা বন্ধুরা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক হোক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আমাকে কিন্তু আপনারা নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।